3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। এর আগে 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 দফা অটোরিকশা বন্ধে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এছাড়া অটোরিকশা আমদানি বন্ধেরও নির্দেশ দেয় আদালত। পরে আপিল বিভাগও সেই আদেশ বহাল রেখে দেশের সব জায়গায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন, কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। বরং রাজধানী সহ সারা দেশে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। অলিগলি সহ মূল সড়কেও এসব রিকশার দাপটে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি রিকশা চলাচল বেড়ে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচলেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। জনগণের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি দেশের জনগণের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বিষয়ক ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে অংশ নেন ঢাকা বিভাগের 11 জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দিনব্যাপী কর্মশালার প্রশ্নোত্তর পর্বে দল ও রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত নেবে। এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য প্রয়োজন রাজনৈতিক মুক্তি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনৈতিক ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে, ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার টাস্কার হচ্ছে কি হবে। একজন বন্ধু পাঠ করে বলে বসেছে, কিছুই হবে না। এটাই আসল কথা। এটাই অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের আদানি থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে চুক্তি পুনর্মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। 2 মাসের মধ্যে নথিপত্র দাখিল ও প্রতিবেদন দিতে হবে কমিটিকে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেয়। 2017 সালে আদানির সাথে 25 বছর মেয়াদী বিদ্যুৎ কেনার চুক্তি হয়। অভিযোগ আছে, বিনা টেন্ডারে চুক্তি করা হয় তাড়াহুড়া করে। এরই মধ্যে ঝাড়খণ্ডের গড্ডায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করে বাংলাদেশে সরবরাহ করছে আদানি। কিন্তু এই চুক্তিকে স্বার্থবিরোধী বলছেন বিশ্লেষকেরা। হাইকোর্টের শুনানিতেও নানা অনিয়ম তুলে ধরেন রিটকারী আইনজীবী। পরে আদানির সাথে চুক্তি পর্যালোচনায় জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করার নির্দেশ দেয় আদালত। চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানায় হাইকোর্ট।
আদালত এও বলেছেন আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ অ্যারাউন্ড $30 বিলিয়ন সেভ করবে যদি এই চুক্তিটাকে রিভিউ করা হয় কিংবা এই চুক্তি থেকে বের হয়ে আসা হয়। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি পুনর্মূল্যায়ন না করলে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার উপদেষ্টা পরিষদের রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে এমন অধ্যাদেশ উঠবে বলে জানান উপদেষ্টা। এছাড়া যারা ঢালাও মামলা করছে বা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিগত 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কেউ চায় না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটাও ইচ্ছা নেই নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা করা হয়েছে সব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধের বিষয়ে মামলা থাকবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে এমন আশা করে কমনওয়েলথ। ভোটের মধ্য দিয়ে এদেশের মানুষের মতামত প্রতিফলিত হবে এমনটাই আশা সংস্থাটির। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সংস্থাটির প্রতিনিধিরা। 3 অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 90 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে 8 সদস্যের কমিশনের। সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করছে সংস্কার কমিশন। নির্বাচন নিয়ে আগ্রহী বিদেশিরাও। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কমনওয়েলথের প্রতিনিধিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কমনওয়েলথ বৈধতা দিয়েছিল, তাই বর্তমানে তাদের অবস্থান জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান জানান, 2014 সালের নির্বাচন পর্যবেক্ষণ করলেও 18 ও 23 সালে আসেনি কমনওয়েলথ। বলেন, এবার কমনওয়েলথ কোনো সমস্যা সমাধানের জন্য আসেনি। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ। এতে দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই, সব ধরনের সহায়তা দিতেও আগ্রহী কমনওয়েলথ। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেনি কমনওয়েলথ, কোনো কিছু চাপিয়ে দেওয়াও তাদের উদ্দেশ্য নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অন্যদের জন্য উদাহরণ হবে বলে আশা করে কমনওয়েলথ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সভা সমাবেশের নামে সড়ক অবরোধ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই রিট করেন।
বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে। আইনজীবী বলেন, সোমবার তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যেভাবে আন্দোলন করেছে তাতে রাজধানীতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। একই সাথে সমাবেশের নামে ইটপাটকেল ছুড়ে জখম করার মতো ঘটনা ঘটেছে। এভাবে যেন জাতীয় মহাসড়ক অবরোধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্যই জনস্বার্থে আদালতে রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিয়ম নীতির তোয়াক্কা না করে গুলি ছুড়েছে পুলিশ। ওই সময়ে ঢাকা ও চট্টগ্রামে প্রাণঘাতী অস্ত্র থেকে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে। এর মধ্যে পুলিশের অন্তত 737 জন এবং অন্যান্য বাহিনীর 47 জনকে চিহ্নিত করা হয়েছে। তালিকাটি যাচাই বাছাই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল 18 জুলাই। ওই দিন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চরম দমনপীড়ন চালায় পুলিশ। এই সময় সরাসরি গুলি চালিয়ে হত্যাও করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যে কয়েকটি জায়গায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এর মধ্যে যাত্রাবাড়ি অন্যতম। এই থানার অধীনে কয়েকশো পুলিশ সদস্য নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর, যার কারণে এই অঞ্চলে হতাহতের সংখ্যাটাও বেশি। এই বিষয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যদি তারা দোষী হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। সে পুলিশ হোক আর যে 18 থেকে 21 জুলাই এই 4 দিনে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা 115টি মামলার নথি বিশ্লেষণ করেছে আইনজীবীদের সংগঠন লিড। তাদের তথ্য অনুযায়ী যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছেন তাদের মধ্যে যাত্রাবাড়ি থানায় 353 জন, শাহবাগ থানায় 53 জন, মোহাম্মদপুর থানায় 162 জন, রামপুরা থানার 31, ধানমন্ডি মডেল থানায় 3, উত্তরা পূর্ব থানায় 65, আর চট্টগ্রামের বাকুলিয়া থানায় 31, চান্দগাঁও থানায় 54, কর্ণফুলী থানার 2, কোতোয়ালি থানার 33 জন পুলিশ সদস্য রয়েছে। অন্যান্য বাহিনীর মধ্যেও রয়েছে আরও 47 জন। ছাত্রদেরকে এরকম রাষ্ট্রীয় বাহিনী চরম আকারে দমন পীড়ন করছে, একটা সম্পূর্ণভাবে মানবতা বিরোধী অপরাধ, যেটা রাষ্ট্র তার একদম জ্ঞাতসারে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি একটা ভিন্ন মতকে দমনের জন্য এই ধরনের অপরাধ করেছে। বিশ্লেষকরা বলছেন, অনেক পুলিশ সদস্যই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সঙ্গে নিজেরাও টিকে থাকতেই দমনপীড়ন চালিয়েছেন। অনেক কর্মকর্তা দেখা গেছে ওরা মনে করেছে যে আমি যদি সার্ভাইভ করতে হয়, আমার যদি বাঁচতে হয়, তাহলে এই সরকারকে টিকে রাখতে হবে। এই যে মাথার মধ্যে এই জিনিসটা ঢোকাতে ওরা নিজেদের মতো করে টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে। পুলিশ কি কারণে মানুষকে মারবে, কাকে মারবে? ওইখানে তো পুলিশের ছেলেও থাকতে পারে, পুলিশের ভাইও থাকতে পারে, পুলিশের বাবাও থাকতে পারেন না? এই দেশেরই তো নাগরিক। এই যে জনগণ মব করছে তারা তো বিদেশ থেকে আসেনি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে কামরুল ইসলামকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। জানা যায়, গত 19 জুলাই নিউ মার্কেটে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় 21 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি। সংস্থার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সাবেক মন্ত্রী কামরুলের বিরুদ্ধে হত্যাসহ 24টি মামলা রয়েছে। ওনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। যে অর্ডারে আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, এবং সেই অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা যে সাবমিশন রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন তিনি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি কিভাবে আরও ভালো করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে।
এছাড়া প্রতিবেশী দেশের কয়েকটি গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে উস্কানি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। একটু সময় দিতে হবে, যদি আপনারা সময় না দেন, আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা হইব, এটা জাদুর মতো তো না। আমি চাইলাম একের টাকা কতগুলি চলে আসবে না, তো আমাদের তো সময় দিতে হবে, আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি হওয়ার পরেও আদালতে জালিয়াতি করে হলফনামা দিয়েছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। হাইকোর্টকে এ কথা জানিয়েছেন প্রতিপক্ষের আইনজীবী। এ সময় আদালত ওবায়দুল করিমের আইনজীবীকে বলেন, পলাতক কারো পক্ষে আইনজীবীদের দাঁড়ানো উচিত নয়। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে ওরিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বেলহাসা ইঞ্জিনিয়ারিং এর একটি মামলার শুনানি হয়। এ সময় ওবায়দুলের আইনজীবী মামলাটি খারিজের আবেদন করেন। তবে বেলহাসার আইনজীবীরা আদালতকে জানান, বিচারের মুখোমুখি হওয়ার বদলে পালিয়ে বেড়াচ্ছেন ওবায়দুল করিম। তার বিরুদ্ধে আলবেনিয়ার নাগরিকত্ব ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে 2টি কোম্পানি প্রতিষ্ঠা এবং অর্থ পাচারের অভিযোগও করেন বেলহাসার আইনজীবীরা। মামলার শুনানি 27 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত। সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাক্টিং এর পক্ষে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলাটি খারিজ করবার জন্য ওরিয়ন গ্রুপের এমডি জনাব ওবায়দুল করিম একটি আবেদন দাখিল করেন। যে আবেদনটি দাখিল করার সময়ে তিনি পলাতক আছেন এবং দণ্ডপ্রাপ্ত আছেন। একজন ফিউজিটিভ কখনো মামলা দায়ের করতে পারে না। ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে টিসিবি। সংস্থাটির ট্রাকে প্রতি কেজি আলুর দাম পড়বে 40 টাকা। একজন ক্রেতা কিনতে পারবেন সর্বোচ্চ 3 কেজি আলু। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 7 টাকা এবং চাল 30 টাকায় বিক্রি হবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। এই ছিল এখনকার সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।